गुड इवनिंग फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অল ইন ওয়ান প্রিপারেশন যে স্ট্র্যাটেজির কথা উল্লেখ করা হয়েছিল সেই অনুযায়ী নিজেদেরকে কন্টিনিউয়াস রেখেছো। তো আজকের ভিডিওর যে কন্টেন্ট সেটা তোমাদেরই রিকোয়েস্টে আসা বিষয়, তা হলো ইংলিশ রাইটিং স্কিল অ্যাচিভমেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম। অর্থাৎ কীভাবে মেন্স এক্সামগুলোতে যেখানে ইংলিশকে রাইটিং স্কিল হিসাবে গণনা করা হয় সেটিকে ইমপ্রুভ করা হয়। প্রিভিয়াসলি আমি একাধিকবার স্মরণ করিয়েছি তোমাদের যে আমরা যেহেতু বাংলাভাষী ছাত্রছাত্রীরাই বেশি পরিমাণে এই এক্সামগুলোতে অ্যাপিয়ার হই, তো আমাদের একটা অ্যাকাডেমিক লেভেলে ইংলিশের প্রতি কোথায় একটা যেন ইনসিকিউরিটি থেকে গিয়েছিল। তো সেখান থেকেই আমাদের রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট নিয়ে বহু চেষ্টাতেও অ্যাসপিরেন্টসরা বিফল হয়েছি। তো সেখান থেকেই আজকের ভিডিওর সূত্রপাত করা হয়েছে। আশা করি তোমরা এতে উপকৃত হবে এবং এরকম আরও যদি কোনো তোমরা ডিমান্ড রাখো তো সেগুলো কমেন্টে জানিও, সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে শুরুতেই বলি, রাইটিং স্কিল কথাটির মানেটি আক্ষরিক অর্থে ধরলে হবে না, অর্থাৎ লেখার দক্ষতা। যদি আমাকে জিজ্ঞেস করো এবং নিজের প্রিপারেশনের যে আমার যে এক্সপেরিমেন্ট করেছিলাম তার ভিত্তিতে আমি একটি জায়গায় এসে উপনীত হয়েছি যে রাইটিং স্কিল ইকুয়াল টু ইরেজিং দ্য ফিয়ার অফ রাইটিং। অর্থাৎ লিখতে পারার যে ভয় সেটি চলে গেলেই রাইটিং স্কিল ফিরে আসে, অর্থাৎ দক্ষতা ফিরে আসে। এটি একদমই পার্সোনালি আমার নিজস্ব একটি ওপিনিয়ন। তো সেই বেসিসে কি কি স্টেপ ওয়াইজ স্ট্র্যাটেজিস নিলে আমরা আজ থেকে বিগত দিনের যে পরীক্ষাগুলি গত আগামী 1 বছরে হতে চলেছে তাতে আমরা উত্তীর্ণ হতে পারি সেটি দেখব। এক্ষেত্রে স্মর্তব্য যে আগামী 1 বছরে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং WBCS 2024 মেন্স, এই 4টে বড় মাপের এক্সাম হয়তো সংগঠিত হবে যেখানে ইংলিশ রাইটিং স্কিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অর্থাৎ আমাদের সিলেকশনের জন্য এই স্ট্র্যাটেজিগুলো মেনে চলা উচিত। প্রথমেই যেটা জ্ঞাতব্য বিষয়, আমি পয়েন্ট পয়েন্ট করে লিখেছি, তোমরা কাইন্ডলি একটু ফোকাস করো বোর্ডের দিকে। আন্ডারস্ট্যান্ডিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকে ঘাটাঘাটি করে প্রত্যেক এক্সাম ওয়াইজ যে এক্সামগুলোর নাম আমি একটু আগে নিলাম সেখানে এসে, কন্টেন্ট, রিপোর্টস, টপিক, লেটার্স, প্রেসি অ্যান্ড কম্প্রিহেনশন প্যাসেজ, মূলত এই 5টি বিষয়ে যে কোশ্চেন সম্পর্কে সম্যক ধারণা আমরা লাভ করব সেটি আমাদের প্রথম জরুরি ভিত্তি। প্রতি ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা এই টপিকসগুলোর যে রাইটিং স্কিল তা ইনিশিয়ালি যেন 10th স্ট্যান্ডার্ড একটি স্টুডেন্টের ইকুইভ্যালেন্ট থাকে, তার থেকে যেন ডেরোগেটরি না হয়ে যায়। ইনিশিয়ালি আমরা এটাই প্রথম থেকে ট্রাই করব। 10th লেভেল একটা স্টুডেন্ট কীভাবে লেখে সেটা হচ্ছে সেন্টেন্স ফরমেশনে খুব বেশি পরিমাণে গুরুত্ব দেয়, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের ফরমেশন, পার্টস অফ স্পিচের প্রপার ইউজ, যেগুলো আমরা ছোট থেকে শিখতে শিখতে আসি। প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস লেখার যে দক্ষতা, এই গুণাবলীগুলো দিয়ে আমরা এই জিনিসগুলি লিখতে চেষ্টা করব। নেক্সট, রিডিং ডাইভার্স কন্টেন্ট। ওই যে বললাম যে পড়া একটা যদি অভ্যাসে কনভার্ট হয় তাহলে ইংলিশ কেন যে কোনো ল্যাঙ্গুয়েজের ফিয়ার তোমাদের থেকে আস্তে আস্তে দূর হতে পারে। তো আমরা যেহেতু ইরেজিং দ্য ফিয়ার অফ রাইটিং শিখতে এসেছি, সেই জন্য আমরা বিভিন্ন ইংলিশ কন্টেন্ট পড়ার চেষ্টা করব। তো ইজিলি অ্যাভেলেবেল আমাদের কাছে কী হতে পারে, নিউজ পেপার, এডিটোরিয়ালস, ম্যাগাজিন, এই 3টে তো অবশ্যই আমাদের পাথেয় করে চলতে হবে। সাথে যারা আমরা একটুখানি সাহিত্য চর্চায় আগ্রহী বা সেক্ষেত্রে স্পেশাল ধৈর্য ধরে পড়ার সাহস রাখি,
তাদের ক্ষেত্রে লিটারারি ওয়ার্কস যেগুলো আছে, অর্থাৎ নোবেলস হতে পারে, পোয়েমস হতে পারে, এইগুলো পড়া এবং বুঝতে পারাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট, অ্যানোটেটিং অ্যান্ড সামারাইজিং। তার মানে কোনো একটা কন্টেন্ট পড়ে, অর্থাৎ 2 নম্বর পয়েন্টের যে ডাইভার্স কন্টেন্টের কথা আমরা বলেছি তা পড়ার পর আমরা সেখানকার ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে কি করব, সামারাইজ করব, অর্থাৎ এক জায়গায় জমায়েত করব। কিন্তু তা থেকে যে লেখাটা আমরা বের করব তা ওয়ার্ড লিমিটে। এইটা একটা খুব বড় আর্ট, যেটা পিএসসি বা যে কোনো এক্সামের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং বিষয় হতে পারে। কারণ আমরা হয়তো একটা জিনিস সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করেছি, যে কোনো একটা পার্টিকুলার টপিকস হতে পারে ইংলিশের ক্ষেত্রে, কিন্তু ওয়ার্ড লিমিটে লিখতে পারা মানেই তখনই আমাদের মাইন্ডে একটা গেম চলে যে কোনটাকে বাদ দেব এবং কোন পয়েন্টকে ইনক্লুড করব। তো সেই যে একটা ডিসাইডিং ফ্যাক্টর, অর্থাৎ জুডিশিয়াস ইউটিলাইজেশন অফ ওয়ার্ড লিমিট, এইটা আমাদেরকে রপ্ত করতে হবে। নেক্সট, রেকর্ডিং নিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইউজ, মেইনটেইনিং সিজিএল লেভেল গ্রামার প্রিপারেশন। আমি যেটা পার্সোনালি করতাম আমি সেটার কথাই বলবো, যে একটি নোটবুক বা ডায়েরি যেটি 1 বছর ব্যাপী আমাকে লিখতে সহায়তা করবে, সেভাবে একটি জায়গায় আমি ওপরের কনটেক্সটগুলো পড়ে নিউ ওয়ার্ডস এবং তার ইউজফুল একটা বাক্য যার মিনিং আমি নিজে ইউটিলাইজ করেছি সেটিকে লিখে আমি প্রিপারেশন করতাম। এক্ষেত্রে যদি কেউ সিজিএল লেভেলের এরর কারেকশান বা ইডিয়ামস, ফ্রেজেস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই টাইপের কন্টেন্টগুলো যেগুলো ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমসের জন্য আমরা পড়ে থাকি, সেই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আগেও বলেছি যে প্রিলিমসের প্রিপারেশানে যদি ইংলিশে ঘাটতি থেকে যায় তো সেক্ষেত্রে মেন্সে অটোমেটিক্যালি এই পয়েন্টে ঘাটতি চলে আসবে, কারণ আমরা গ্রামার ইউজ করে লিখতেই জানবো না। তো নতুন ওয়ার্ড হয়তো শেখা হবে, কিন্তু গ্রামার মেনটেন করে লেখা সেইটি আর সম্ভব হবে না। অর্থাৎ আমরা এক্ষেত্রে যদি সিজিএল লেভেলের ওই জিনিসগুলি একটু মেনটেন করতে পারি তো সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। নেক্সট, কিছু ব্যাপারে মানে গুরুত্বপূর্ণ অ্যাটেনশন দেওয়া জরুরি, যে একটা টোটাল লেখার মধ্যে কি কি স্ট্রাকচার ফলো হচ্ছে, অর্থাৎ ইন্ট্রোডাকশান, বডি, তার মধ্যে কিছু এক্সপ্রেশন বা কোটেশান আছে কি না, এবং লাস্টে অবশ্যই কনক্লুশনের জায়গা থেকে যে পাঠক তার মাইন্ডে যেন একটা ইমপ্রেশন থাকে, সেই জায়গাটিকে আমরা লেখার মধ্যে খুঁজতে চেষ্টা করব। এক্ষেত্রে লজিক্যাল ফ্লো, অর্থাৎ বিক্ষিপ্ত কতগুলি তথ্যকে পর 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 বাক্য করে বসিয়ে দেওয়াই নট এ রাইটিং স্কিল, ইটস এ ভমিটিং অফ ইনফরমেশন। তো সেইটি করতে যাব না, আমরা লজিক্যালি সেটাকে করতে চেষ্টা করব, এবং যে ঘটনাটি আমরা বলতে চাই তা যেন ক্ল্যারিফাই হয় আমাদের এক্সপ্রেশনে, কারণ বাংলায় বলা এবং ইংলিশে কনভার্ট করে লেখা দুটির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা অনেকেই বাংলায় কথাটিকে হয়তো মনে ভাবতে থাকি, কিন্তু ইংলিশে লেখার সময় পেন অ্যান্ড পেপার মোডে কিছুটা যেন স্ট্রাকচারালি গন্ডগোল হয়ে যায়। যিনি খাতা দেখেন তার কাছে আবার ইংলিশ মিনিংটা স্পষ্ট না হওয়ায় বাধ্য হয়ে নাম্বার ডিডাকশানের ফাঁদে পড়ে যায়। তো আমরা অবশ্যই এই জিনিসটা একটু অ্যাটেন্টিভলি দেখব। তার জন্যই একই ডাইভার্স কন্টেন্টকে আমরা যদি একটু অ্যাটেনশন দিয়ে পড়তে পারি তাহলে এই জিনিসটি অনেকটাই সলভ হয়ে যায়। নেক্সট, বিভিন্ন রাইটিং স্যাম্পলকে অ্যানালাইজ করতে হবে। এই রাইটিং স্যাম্পল কি হতে পারে? ধরা যাক মার্কেট চলতি যে রাইটিং স্কিলের বইগুলি ইংলিশে, সেইগুলি হতে পারে। এছাড়াও কোনো প্রিভিয়াস ইয়ার টপার বা ওয়েল অ্যাচিভড কোনো অ্যাসপিরেন্টের যদি লেখার স্যাম্পল থাকে সেইগুলি, বা কোনো
পিডিএফ মারফত যদি তোমরা কোনো লেখা ফিরে পাও যেটিকে নিয়ে চর্চা করার বিষয় রয়েছে, এবং সর্বশেষে ইউটিউব ভিডিও বা যারা কন্টেন্ট দেন তাদের তো অবশ্যই যে ঘটনাগুলি তুলে ধরেন সেইগুলি দেখে 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 একটা প্রফিশিয়েন্সি লেভেল ক্রিয়েট করতে হবে যে আমাকে এই জায়গা অবধি রিচ করতে হবে বা আমি এখানে যেতে চাই। পুরো ঘটনাটি একটি কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ আমরা চেষ্টা করব যে ঘটনাটিতে অ্যানালাইজ করে প্রফিশিয়েন্সি লেভেল ডিটারমাইন করা। নেক্সট, লেখার মধ্যে অ্যাম্বিগুইটিকে আসতে দেব না, অর্থাৎ দ্ব্যর্থক যেন না হয়, একটা সিঙ্গেল মিনিংফুল এক্সপ্রেশন যেন সেখান থেকে আসে, এবং অবশ্যই লেখাটি যেন কনসাইজ হয়, না হলে আমাদের এই ওয়ার্ড লিমিট ব্যাপারটা চলে যাবে। যতক্ষণ আমরা কনসাইজ না করব, বিশেষ করে প্রেসিজ লেখার সময় যেখানে আমাদের বহু স্টুডেন্টেরই জড়তা রয়ে যায়। এই ব্যাপারে একটু বলতে চাই যে প্রেসি লেখা মানে এই না যে পুরো ঘটনাটি একবার বা দুবার পড়ে কিছু ইম্পর্টেন্ট আইডিয়া ওয়ার্ড নিয়ে তাকে দিয়ে সেন্টেন্স করা। প্রেসি লেখার যে শিল্প সত্তাটি লাগে সেটি কনসাইজ এক্সপ্রেশন অফ দ্য এন্টায়ার প্যারাগ্রাফ ইনটু এ সিম্পলার ফরম্যাট, অর্থাৎ আমরা চেষ্টা করব ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ না ইউজ করে যতটা সম্ভব সিম্পল বাক্যে পুরো ঘটনাটি একটা ম্যাটার ইন কনসাইজ প্রকাশ করতে। পরীক্ষায় যে পেজ ফরম্যাটটি থাকে সেটি শব্দ গোনার মতো করে রেক্ট্যাঙ্গুলার বক্সে থাকে, এক এক লাইনে 5টা করে রেক্ট্যাঙ্গুলার বক্স, ওই বক্সে লিখে 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 আমাদেরকে প্রেসিটা কমপ্লিট করতে হয়। নেক্সট, আমরা নেক্সট পয়েন্টে আসি, ফোকাস অন দ্য এসেন্স অফ কন্টেন্ট, অর্থাৎ কোনো একটা কন্টেন্টের যেটা আমরা পড়েছি বা লিখব তার ফোকাসটা কিসে। ধরা যাক একটা লেখা, তার মধ্যে বহু কিছু রয়েছে কিন্তু প্যাট্রিয়টিজমকে ফোকাস করেছে দেখা গেল, বা আমাদের ন্যাশনাল মুভমেন্টের যে স্পিরিট তাকে ফোকাস করেছে, বা বিউটি অফ নেচারকে হয়তো ফোকাস করেছে। তো এই ধরনের একটা যে ফোকাস আছে সেটিকে সারাউন্ড করে আমরা লেখার চেষ্টা করব। প্রেসি ছাড়া অন্য সব রাইটিংগুলির ক্ষেত্রে আমরা পর্যাপ্ত ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ইউজ করব। নেক্সট, আমরা যে রাইটিং স্কিলগুলো লিখি সেইগুলোকে অ্যালোকেটেড টাইমের 90% টাইমের মধ্যে ফিনিশ করার চেষ্টা করব। অর্থাৎ ধরা যাক একটি ঐকিক নিয়মের হিসাব বলি যে WBCS মেন্সে 180 মিনিট টাইমে 5টি টপিক আমাকে কমপ্লিট করতে হয়, অর্থাৎ ইচ টপিকের জন্য 36 মিনিট করে অ্যালোকেট। তো প্রথম থেকেই আমাদের খেয়াল রাখতে হবে যে ওই 36 মিনিটের মধ্যে 90% টাইম, অর্থাৎ অলমোস্ট 32 মিনিটে আমি লেখাটা যে করে হোক শেষ করবই, এবং রেস্ট অফ দ্য 4 মিনিটস আমি ওই লেখাটিকে রিভাইজ করব যাতে করে কোনো ইমপ্রুভ আমি করতে পারি, বা এরর থাকলে সেটাকে কারেকশন করতে পারি। সব সময় যে ইমপ্রুভাইজেশন তোমার প্রয়োজন হবে বা তোমার মাথায় আসবে এমনটা নাও হতে পারে। এররটাকে কারেকশন করাই এখানে অনেক বড় ঘটনা। তো এরর কারেকশন আবার CGL লেভেলের যে পড়াশোনা তার সাথে রিলেটেড, তো এখানেও একটি বড় ভূমিকা থাকবে। ওই 4 মিনিটে তোমার CGL লেভেলের প্রিপারেশনকে বা WBCS প্রিলিমসের প্রিপারেশনকে জাজ করার মতো। যদি ওখানে ভালো হও তো এই 4 মিনিটেই তুমি অনেকটা ইমপ্রুভ করতে পারবে। নেক্সট, সিক ফিডব্যাক, অর্থাৎ তোমার আশেপাশে যারা থাকেন, হয়তো তোমার প্যারেন্টস তোমার গাইড, হয়তো তোমার টিচার তোমার গাইড, হয়তো কোনো বন্ধু বা সমবয়সী বা তোমার মতো অ্যাসপিরেন্ট তোমার সাথে যারা আছে, তাদের কাছে তোমার লেখাটি প্রেজেন্ট করে সেখান থেকে চেষ্টা করো যে ভুলগুলিকে তুলে আনতে বা আরও কীভাবে ইমপ্রুভ করা যায়।
কারণ পুরো ঘটনাটি আমি যা বিবরণ দিলাম তা থেকে বুঝতে পেরেছো যে এটা একটা কন্টিনিউয়াস এবং লং লাস্টিং প্রসেস। এই প্রসেসটি শেখা যেমন লং লাস্টিং, তেমনি একবার শিখে গেলে আর ভোলা সম্ভব নয়। অর্থাৎ তোমরা একটু ধৈর্য এবং একটু সাহস অবশ্যই রেখো। নেক্সট, এনগেজ ইন ফ্রিকুয়েন্ট রাইটিং। অর্থাৎ প্রতিদিনের নিউজ পেপার থেকে আমি যেটা প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি যে কি নিউজ পেপার পড়তে হবে, কোন জায়গাগুলোতে ভালো করে ফলো রাখতে হবে, সেই জায়গা থেকে কিছু না কিছু জিনিস তুমি ডেলি রাইটিং হিসাবে লিখতে থাকো। যারা ফ্রেশার্স তাদের কাছে তো প্রচুর সময়, তারা অবশ্যই রোজ লেখার চেষ্টা করো। যারা ওয়ার্কিং পারসন বা ফ্যামিলি পারসন আছো তারা অ্যাটলিস্ট উইকে 3 days লেখার চেষ্টা করো। তো সেখান থেকে লেখাটা শেষ হওয়ার পর উইদিন দ্য স্টিপুলেটেড টাইম সেটাকে রেকটিফাই করো এবং ঠিক 1 সপ্তাহ পর সেই টপিকটি ওই টাইমের মধ্যেই আবার লেখো। যদি দেখো যে দুটি লেখার মধ্যে কিছুটা পার্থক্য হয়েছে, তার মানে অবশ্যই তোমার ইমপ্রুভ হচ্ছে। প্রাথমিকভাবে এটি শুরু করার সময় হবে না, কিন্তু 3 মাস থেকে 6 মাস এই প্র্যাকটিসের সেশনটা যেই এগাবে তোমরা বুঝতে পারবে যে প্রতি সপ্তাহে সপ্তাহে লেখার ইমপ্রুভাইজেশন তুমি নিজেই বুঝতে পারবে। অর্থাৎ তোমার কনফিডেন্স আর কেউ ভাঙতে পারবে না। আস্তে আস্তে ফিয়ার অফ রাইটিং তোমার থেকে দূরে চলে যাচ্ছে। নেক্সট, কোনো একটা লেখাকে মিনিংফুল করতে হলে অবশ্যই সে ব্যাপারে আপডেট থাকতে হয়। তো আপডেট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে ঘটনাগুলি সেগুলো তো নিউজ পেপার থেকে হবই, প্লাস সোশ্যাল ইস্যুজ যেগুলো আমরা ঐতিহাসিকভাবে বা বর্তমান সমাজে বা কখনো না কখনো আমাদের সমাজের সাথে রিলেটেবল ছিল তার সাথে যে ঘটনাটি জানতে হবে সেটিতে তোমরা ফোকাস রেখো। গভর্নমেন্ট পলিসিস হতে পারে যেগুলি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবার বাজেটে ঘোষণা হয় বা গভর্নমেন্ট ইলেকশন বা অন্য কোনো রাজনৈতিক ঘটনাকে ফোকাস করে যে পলিসিসগুলোকে আনে তাদের ডিটেলসটা, এবং কিছু ফিলোসফিক্যাল থিমস যেগুলো হচ্ছে অর্থাৎ দার্শনিক তত্ত্ব থেকে উঠে আসা কোনো একটি ঘটনা বা তার বাক্যের ভাবার্থ বা এই ধরনের যে জিনিসগুলো, যে থিমসগুলো যা থেকে এসে লেখা পসিবল হয় সেগুলিতে তোমরা আপডেট থেকো। নেক্সট, তোমার লেখাতে দুটো জিনিসের পারফেকশন থাকতে হবে। এক, প্রপার ইনফরমেশন, আর 2 নম্বর কোহেরেন্ট ক্ল্যারিটি। অর্থাৎ যে তথ্যগুলিকে তুমি পেশ করছো তা যেন কোশ্চেন সেটার যে প্রশ্ন দিয়েছে তার সাথে কোনোভাবে সংলগ্ন থাকে, অর্থাৎ কোহেরেন্টলি তার একটা পরিচ্ছন্ন চিত্র লেখাতে থাকে। এই টোটাল যে সাজেশনগুলি আমি পেশ করলাম কোনোটি সুইচ টিপে আলো জ্বালানোর মতো এক মোমেন্টের কাজ না। দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস বা চর্চা এই দুটি না থাকলে তোমাদের পক্ষে একটি ভালো স্কোরিং খাতা, যাতে আর কি 60% অ্যাভাব স্কোর করা যায়, সেইটি তৈরি করা বেশ মুশকিল হবে। তো আজকের প্রতিযোগিতার বাজারকে আমরা যদি ফোকাসে রাখি এবং সেখান থেকে তুমি যদি এক্সপার্ট গাইডেন্স হিসাবে নিতে চাও তো অবশ্যই ইংলিশকে একটা ফোকাসে রেখো, তোমাদের লং রানে অনেক সুবিধা হবে। কারণ এই জায়গাতেই যারা এমসিকিউ টপ স্কোরারও হয় তারাও হেরে যেতে পারে, তাই না? তো সেক্ষেত্রে এই জায়গাটিকে আমরা অবশ্যই একটা গেম চেঞ্জার হিসাবে ইউজ করে আমরা যে এক্সামগুলো রয়েছে তাতে এগিয়ে চলব। শেষ পয়েন্টটি আমি প্রত্যেক ভিডিওতেই উল্লেখ করেছি, অর্থাৎ রেগুলার মক টেস্টের কোনো বিকল্প জিনিস হয় না যা তোমার স্কোর এনহ্যান্স করতে পারে। রাইটিং স্কিল এসে যাওয়া এর প্রমাণ চাই আমি স্কোরে, এটাই হচ্ছে আমাদের একটা সামাজিকভাবে একটা স্বীকৃত পথ। তো স্কোর এনহ্যান্স করার জন্য আমাকে রেগুলার মক টেস্ট দিতে হবে। যদি সেই মক টেস্ট দেওয়ার মতো কোনো গাইড থাকে তাহলে সেখানে দিও, না হলে সেলফ চেকিং বা যা বললাম যে কোনো গাইড, টিচার, পিয়ার্স, প্যারেন্টস এদেরকে দিয়ে চেক করিয়ে তার একটা ইভ্যালুয়েটেড ভ্যালু নিয়ে ট্যালি করতে পারা,
এটি একটি বড় শিক্ষা দেবে তোমাকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমরা এখান থেকে যথেষ্ট ভ্যালু পেয়েছো। যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক এবং কমেন্ট দিও। নমস্কার।